প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। দাবদাহ থাকবে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অধিদপ্তর। আজও 42 ডিগ্রি ছাড়ালো চুয়াডাঙ্গার তাপমাত্রা। বাংলাদেশের যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করবে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন। 2 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2 দেশের মধ্যে স্বাক্ষরিত হবে 11টি চুক্তি ও সমঝোতার স্মারক। বড় মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম কেনা হবে 34 টাকায়। সার্টিফিকেট বাণিজ্য কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্পৃক্ততা পেলে চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। শুরুতেই সারা দেশে তীব্র তাপপ্রবাহের খবর। গেল কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত দেশের জনজীবন। হিট অ্যালার্টে জারি ও তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর নেই আবহাওয়া দফতরেও। পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 দিন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে, ফলে বৃদ্ধি পাবে গরমের তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। প্রচণ্ড গরমে হাঁসফাঁস সারা দেশের জনজীবন। টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায়। তীব্র গরমে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। শুধু চলতি বছরই নয়, গত বছর টানা 13 দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, আর এটি 40 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতার বিষয়ে আমরা তথ্য বিষয়ের মাধ্যমে আমরা মাইকিং শুরু করেছি। সতর্ক থাকার জন্য, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য এবং প্রচুর পরিমাণে পানি যাতে সবাই তরল জাতীয় খাবার এগুলো নেন। তীব্র গরমে নাকাল যশোরবাসী। ঘরের বাইরে বের হলে পড়তে হচ্ছে প্রখর রোদ ও তাপে। এই গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা। অসহ্য গরমে প্রাণীকুলের প্রাণও যেন ওষ্ঠাগত। হাসপাতালেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। বাইরে বের হলে অবশ্যই যেন ছাতা ব্যবহার করে, বিশেষ করে বাচ্চাদের, তারা যেন মায়ের দুধ পান করে। কোনো পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে। বৈশাখের খরতাপে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা দেয়। এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। আর এর মধ্যে বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। টাঙ্গাইলে প্রচণ্ড গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে লোক সমাগম। গরমের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমের কারণে গলে যাচ্ছে রাস্তার পিচ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে তীব্র তাপদাহে নাকাল রাজধানীবাসী। দাবদাহ অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় কর্মব্যস্ত মানুষের ভোগান্তির অন্ত নেই। ভর দুপুরে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। পুরো এপ্রিল জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বৃদ্ধি ও হ্রাসের উপর কোনো প্রভাব ফেলবে না। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। তাপমাত্রার উপর সতর্কতা জারির তৃতীয় দিনেও তাপদাহ বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানীতে চলাচলরত পথচারী ও কর্মব্যস্ত মানুষের জীবনে অস্বস্তি নেমে এসেছে। রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় কম যানবাহন ও পথচারী চলাচল করছে। বিগত সময়ের তুলনায় গরম বেশি হওয়ায় কাজের ফাঁকে শীতল স্থান খুঁজে নিচ্ছেন অনেকে। অফিস আদালতে তীব্র গরম অনুভূত হওয়ায় ভবনের বাহিরে শীতল স্থানে প্রকৃতির পরশ পেতে ঠান্ডা স্থানে খানিকটা সময় অতিবাহিত করছেন কর্মব্যস্ত মানুষ। তীব্র গরমে ছায়ার মধ্যে বসে রেস্ট নিতেছে। ভিতরেও প্রচন্ড গরম লাগতেছে, এসির মধ্যে আছে তারপরে ভালো লাগতেছে না, মানে একটা অস্থির ভাবলাম যে যাই একটু বসে আসি। পেরেশানি লাগতেছে, অস্থির লাগতেছে, ক্যাপ মারতে পারতেছি না গরমের জন্য, বসে রেস্ট নিয়েছি। আপনার রোদের ভিতরে থাকলে তো অনেক গরম লাগে, আর প্রচন্ড গরম, রাস্তার গরম, রোদের গরম, এই জন্য শাওয়ার ভিতরে আসি একটু রেস্ট নিচ্ছি।
শরীরের ক্লান্তি খানিকটা দূর করতে অনেকে শশা, ডাব ও শরবতের উপর নির্ভর করছেন। শশা খাচ্ছি যে তাপমাত্রা একটু বেশি, এই জন্য গরমের আরামের জন্য আর কি। ডাবটা খাচ্ছি প্রশান্তির জন্য, একটু ঠান্ডার জন্য। ভালো লাগছে, খাইছি, ভালো লাগছে, ঠান্ডা, ভালো গলার চেষ্টা মিটাই। আবহাওয়া অধিদপ্তরের মতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো এপ্রিল মাস জুড়েই দাবদাহ চলমান থাকবে। পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মে মাসও উষ্ণতম মাস, সবচেয়ে বেশি উষ্ণতম মাস হলো এপ্রিল। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2-1 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গত এক সপ্তাহে ভয়াবহ তাপদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, গরমে অতিরিক্ত ঘামলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। তাই হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বিশুদ্ধ পানি ও তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ভয়াবহ তাপদাহে নগরীর জনজীবনে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। তাই প্রচণ্ড গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রাজধানীর কলেরা হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনেরা বললেন, শুধুমাত্র গরমের কারণেই ডায়রিয়ার শিকার হতে হলো তাদের। প্রচণ্ড গরমের কারণে আসলে বাচ্চাদের ডায়রিয়া হয়, আমার সেম। এত গরম পড়ছে, এই গরমের কারণে বাচ্চাদের ডায়রিয়া হয়ে গেছে, তাই এই জন্য হসপিটাল আসছি আমরা। আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনে দুঃসহ গরমে গড়ে 500 ছাড়িয়েছে রোগী ভর্তির সংখ্যা। পরশুদিন ছিল 456, 19 তারিখে ছিল 554। আপনার গরমে যখন হয় তখন ব্যাকটেরিয়া তো মাল্টিপ্লাই বেশি করে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে এমনটা জানিয়ে সবাইকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। এই গরমে আমাদের হিট স্ট্রোক যেমন একটি সমস্যা, আমাদের ডায়রিয়া হলে প্রাথমিক চিকিৎসা আমাদের স্যালাইন, ওর স্যালাইন। বিশেষ করে এই গরমে শিশু এবং বৃদ্ধ তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার কারণে আমাদের সকলের উচিত শিশু এবং বৃদ্ধদের প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করা। এমন পরিস্থিতিতে সবাইকে বেশি বেশি করে বিশুদ্ধ পানি সহ ফলমূলের শরবত পান করারও পরামর্শ দেন ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। ডাবের পানি, পানিযুক্ত ফল এবং ওরাল স্যালাইন খেতে হবে এবং হিট স্ট্রোকের রোগীদের ছায়া এবং বিভিন্ন ঠান্ডার জায়গায় ফ্যান এবং এসি যুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় প্যালেস্টাইনের পাশে থাকবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে। তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো এবং এটা আমাদের সহযোগিতা করবো শিশুদের জন্য, নারীদের জন্য। কাজে আমরা তাদের পাশে আছি, তাদের পাশেই থাকবো। সকলের সাথে বন্ধুত্ব রেখেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয়
সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে 2 দেশের মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহকে চিহ্নিত করা হয়েছে। কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত আছে। তিনি আগামীকাল বিকেলে বিশেষ বিমানযোগে আসবেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ হবে। 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং চুক্তিগুলো হচ্ছে বৈধ কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়নের সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। ঢাকার একটি পার্ক ও একটি উড়াল সেতুর নামকরণ করা হবে কাতারের আমিরের নামে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের মাধ্যমে, কাতারের মহামহিম আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি নতুন উচ্চতা উন্নীত হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিভিন্ন সময়ে ষড়যন্ত্রে ব্যর্থ হয় বিএনপি আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দুরভিসন্ধিমূলক, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং দলটির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে, যেই কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। আসন্ন বড় মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় আসন্ন বড় সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সেদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সেদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুক অ্যাপার্টমেন্ট থেকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। চক্রের সঙ্গে জড়িত আরও 25 থেকে 30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলেও জানায় ডিবি। SM আরিফের রিপোর্ট। সনদ জালিয়াতির অভিযোগে 1 এপ্রিল মিরপুরে অভিযান চালিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান ও তার সহকারী ফয়সালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। তাদের দেয়া তথ্য মতে 5 এপ্রিল কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলিকে গ্রেফতার করা হয়। পরে 3 জনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রীর সম্পৃক্ততার তথ্য। ডিবি জানায়, সনদ জালিয়াতির এই চক্রের সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনের অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আরেকজন, তার নাম হলো গোলাম মুস্তফা ওরে মুস্তাফা জেরবান, তাকে আমরা হেলফুল ফজল টেকনিক্যাল BM কলেজ কামরাঙ্গীয় ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এইভাবে
আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। পুলিশ বলছে সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন ব্যবহার করে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেটগুলো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করত। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই টাকা বিনিময়ের তথ্য আদান প্রদান করত। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ সিবিএর দালাল, কর্মকর্তা কর্মচারী, কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে। এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ডিবি জানায়, চক্রের সঙ্গে জড়িত আরও 25 থেকে 30 জনকে শনাক্ত করা হয়েছে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ MV আবদুল্লাহ। শনিবার এই তথ্য জানিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। মিজানুল বলেন, সন্ধ্যা 6টায় বহির্নোঙরে পৌঁছালেও বন্দরে জাহাজের ভিড় রয়েছে, এজন্য জেটিতে ভিড়বে সোমবার। পণ্য খালাস করতে সময় লাগবে আরও 4-5 দিন। 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে MV আবদুল্লাহ। এর 33 দিন পর 13 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজে ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। পাবনায় সিএনজি চালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হন। সদরের সিঙ্গা বাইপাস এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পাবনা টার্মিনাল মুখে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক দুখু মিয়া ও যাত্রী রমজান আলী নিহত হন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির তথ্যকে অসত্য দাবি করেছে BRTA। যাত্রী কল্যাণ সমিতির তুলনায় মৃত্যুর সংখ্যা শতাধিক কম বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। তবে গত বছরের তুলনায় এবার প্রাণহানির সংখ্যা প্রায় 19% বেড়েছে বলে স্বীকার করেছে BRTA। SM আরিফের আরও একটি রিপোর্ট। বরাবরের মতো এবারের ঈদ যাত্রায়ও সড়কে ঝরেছে অসংখ্য প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 4 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 407 জন। তবে এই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিমূলক বলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে BRTA-র চেয়ারম্যান জানান, যাত্রী কল্যাণ সমিতি শতাধিক মৃত্যুর খবর বেশি বলছে। 4 এপ্রিল থেকে 18 এপ্রিল তারিখ পর্যন্ত 254টি সড়ক দুর্ঘটনায় 295 জন নিহত হয় এবং 405 জন আহত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে 4 থেকে 18 এপ্রিল তারিখ অর্থাৎ 15 দিন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা BRTA-র তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। গত বছরের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, এর দায় বর্তাবে সংশ্লিষ্ট সবার উপরেই। যারা কিন্তু সমালোচনা করতেছে তারাই কিন্তু আবার ওই মানতেছে না। একইভাবে যারা এই আইনের কথা বলে তারা অনেকে আইন মানে না। এখন আইন না মানলে আসলে এক্সিকিউশন বা এটার করা সীমিত জনবল দিয়ে সারা বাংলাদেশের এই যে কোনো কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে এটা কেউ বলতে পারে না। এখন হলো যে ড্রাইভারের যেমন দায় আছে, তা একইভাবে ওই যে এখানে আবার সংশ্লিষ্ট যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে। কেবলমাত্র আইন প্রয়োগ কিংবা প্রশাসনিক তৎপরতায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, সবাইকে আরও বেশি সচেতন হতে হবে বলেও মনে করেন BRTA চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সকলকে সম্পৃক্ত করার জন্য এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা।
1974 সাল থেকে কুয়েতে কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশের দূতাবাস। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে নিজস্ব ভূমিতে বাংলাদেশের দূতাবাস স্থাপন করার জায়গা পেল। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েতের সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে চলতি বছরে। কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মিশরেফ ডিপ্লোম্যাটিক জোনে বাংলাদেশের দূতাবাসের চ্যান্সেলরি ভবনের জন্য 3000 বর্গমিটার এবং বাংলাদেশ হাউসের জন্য 1000 বর্গমিটার, মোট 4000 বর্গমিটারের দুটি প্লট বরাদ্দ পেয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্লট পরিদর্শন করেন। এ সময় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দুটি বুঝে নেন। প্লটটির একদিকে রয়েছে চীন, আরেকদিকে জাতিসংঘ হাউস, ফিলিস্তিন ও জাপান। সরকারের কাছ থেকে বাংলাদেশ দূতাবাসের জন্য যে নির্ধারিত প্লট আছে সেই প্লটটা বুঝে পেয়েছি। এই জন্য আমি সকলের পক্ষ থেকে কুয়েত সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমি মনে করি এর মাধ্যমে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আরও কিছু প্রসিডিউরাল কাজ আছে। ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণ বৈশাখ উপলক্ষে কর্মক্লান্ত মালয়েশিয়ায় প্রবাসীদের আনন্দ বিনোদনের জন্য রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু হলো এই প্রথম বাংলাদেশি ইউনিক ব্যান্ড। শনিবার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এই উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা 2024 অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওনা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস মিডিয়া সোফিয়া আব্দুল্লাহিল মারুফ ও তার সহধর্মিণী মালা খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিকেএল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ। সৌদি আরবের দাম্মামে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। দাম্মামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, আবু আনসারি টুটুলের সভাপতিত্বে ও তারেক জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হাসিম বাবুল। এ সময় ছিলেন রফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, গিয়াসউদ্দিন, শহীদুল ইসলাম পাটোয়ারি, শওকত কামাল, ফারুক হোসেন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসী ফোরামের পক্ষ থেকে খুরশেদ আলম রোবেলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর আগে অতিথিরা নৈশভোজে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভারত থেকে প্রথমবারের মতো এক নারী ট্রাক চালক আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন। রোববার সকালে পণ্য বোঝাই ওই ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। ওই নারী চালকের নাম অন্নপূর্ণী রাজকুমার। তার স্বামী রাজকুমার মানিক খালাসি হিসেবে ওই ট্রাকে রয়েছেন। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে এসেছেন বলে জানা গেছে। পেট্রোপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত 19 মার্চ পেট্রোপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার জানান, জেন্ডার ইস্যু নিয়ে বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে সেদিকে নজর দিতে। সেই মতোই আজ সকালের প্রথম মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পাড়ি দিলেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের ট্রাক চলাচলে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে। আমরা এখন সিভিক বলে পশ্চিমবঙ্গেও দেখছি, সিভিক ভলেন্টিয়ার বহু মহিলারা কাজ করছে। অর্থাৎ উৎসাহিত দিতে হবে। এই উৎসাহিতের একটা বড় একটা ইঙ্গিত আজকে আমরা পেলাম এবং তার একটা উদাহরণ পেলাম। বাংলা সংস্কৃতিকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় 14 বছর অতিক্রম করে 15 বছরে মাই টিভির পদার্পণ। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার বাংলাদেশ আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লাকি ইসলাম ও গোলাম ফারুক পারভেজ কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় এই টেলিভিশনের জন্মদিন পালন করেন। পরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছা জানান মাই টিভিকে। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আজমল হোসেন, জুলফিকার কারনি, শাহ আলী, মোস্তফা হাসান, শাহ হালিম মিতু ও খালেদ জুলফিকার খান উপস্থিত ছিলেন। আমরা সবাই খুব আনন্দিত মাই টিভি সারা বিশ্বে যারা ছড়িয়ে আছেন সবাই যেন মাই টিভি দেখেন। You guys are celebrating with us, so thank you so much for that. We all need your support and volunteers. Thank you all. And we love our organization. Thank you, My TV. Congratulations for 15 years of birthday.
সহযোগিতা আমাদের করে থাকে এবং আমরা মাই টিভি সবসময় দেখে থাকি। আমরা একান্নকে সাপোর্ট করি। মাই টিভি ইউএসএতে ভালো প্রচারণা চালায়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র তাপদাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, দাবদাহ থাকবে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অধিদপ্তর। আজও 42 ডিগ্রি ছাড়ালো চুয়াডাঙ্গার তাপমাত্রা। বাংলাদেশের যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করবে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন। 2 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2 দেশের মধ্যে স্বাক্ষরিত হবে 11টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর। বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম কেনা হবে 34 টাকায়। সার্টিফিকেট বাণিজ্যে কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্পৃক্ততা পেলে চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ। দর্শক, এ ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।